ভোর থেকে রাজধানীতে প্রবল বর্ষণ, ঢল আর বন্যায় চট্টগ্রাম বিভাগে 6 দিনে নিহত 43, ক্ষতিগ্রস্ত 8,67,000 মানুষ। 16 জুলাই পর্যন্ত স্থগিত বোর্ডের এইচএসসি পরীক্ষা। এবং 95 বছরে জীবনাবসান হল সাবেক স্পিকার বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফুটবল উৎসবে মেতেছে বাংলাদেশিরাও। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে খেলা দেখতে ভিড় জমিয়েছেন শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান হামিম। হামিম, সেমিফাইনালে আর্জেন্টিনা, কি বলছেন আর্জেন্টিনান ভক্তরা? জানাবেন বিস্তারিত। ইউনিভার্সিটিতে এবং এখানে আমার আশপাশটা দেখতে পাচ্ছেন যে এখন আসলে ম্যাচ শেষ, ফুটবল প্রেমীরা চলে গিয়েছে, যার যার ক্লাসে এখন হয়তো বা শুরু হয়ে যাবে এবং তারপরেও হচ্ছে উদযাপন এখানে কিছু শিক্ষার্থীরা করছে। এবং তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে আজকের ম্যাচের কাছে কেমন লাগলো, এবং সামনে কিন্তু আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড, সামনে হয়তো বা ফ্রান্স আসতে পারে অথবা স্পেন আসতে পারে, দেখার বিষয়। একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের সাথে আজকের ম্যাচটা আসলে কেমন লাগলো। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, শেষ সময় আসলে আর্জেন্টিনার গ্রেট একটা ক্যামিও, কেমন লাগলো? এক কথায় অসাধারণ। ফুটবল খেলা হলে এমনই হওয়া উচিত। যদিও প্রথম থেকে আমাদের একটা গোল দেওয়ার পরে আমাদের টিম একটু ডিফেন্সিভ খেলা শুরু করে, একটু না অনেকটাই ডিফেন্সিভ খেলা শুরু করে, যেটা মার্শাল একটা গোল খেয়ে তারপরে দিতে হয়। তারপরে যে আমাদের কামব্যাক, আমাদের যে ওরিয়েন্টেশন খেলার এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী মেসির যে পজিশন চেঞ্জ করা, সেন্টার ফরওয়ার্ড থেকে রাইট উইংয়ে চলে যাওয়া, এক কথায় অসাধারণ। স্ক্যালোনি মাস্টারমাইন্ডের তুলনা হয় না, আমি এটাই বলবো। একটু জানতে চাই যে আসলে মেসি যদিও আছে গোল পাইনি, একটু হতাশ কিনা, নাকি আর্জেন্টিনা যেই পারফরমেন্স করেছে আপনি তাতে হয়ে গেছে এমনটাই মনে হচ্ছে? হতাশ আমি ছিলাম না, কারণ আমার আশা ছিল যে আর্জেন্টিনা মেসি হোক, মেসি ছাড়াও কোনো না কোনো ভাবে গোল করবে এবং সেটাই দেখিয়েছে। সামনে কিন্তু শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড এবং সামনে হয়তো ফ্রান্স অথবা স্পেন। কি মনে হচ্ছে সেই আগের বিশ্বকাপের মেমোরিজটাকে আবার চলে আসবে কিনা? আসতে পারে, আশা করি, ইনশাল্লাহ আসবে। আচ্ছা, একটু আসতে চাই যে আসলে আর্জেন্টিনা ফ্যান যেটা দেখতে পাচ্ছি যে আসলে শেষ সময় খুব ভালো একটা শেষ কিন্তু করলো। আসলে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আর্জেন্টিনা কিন্তু এমনটাই আসলে করে দেখালো আজকে। জি অবশ্যই। আর কিছু অ্যালিগেশন থাকে যে ব্রাজিল পর্তুগাল যে আর্জেন্টিনাকে বলে আর জেতে না, আর জেতে না। কত ম্যাচ আমরা বারবার কিভাবে জিতবো, জিতে দেখাচ্ছি, তাও তাদের মুখ বন্ধ হয় না। আচ্ছা আচ্ছা, যেমনটা আসলে শুনছিলেন যে আসলে এখানে দর্শক ফুটবল প্রেমীরা তারা খুবই খুশি আজকের ম্যাচটি নিয়ে, এবং তারা শেষ সময় আর্জেন্টিনা তাদেরকে আসলে একটা উপহার স্বরূপ আজকে জয়টা উপহার দিয়েছে, এবং সামনে দেখার বিষয় যে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা কেমন পারফরমেন্স করে সেটাই দেখার বিষয়। সাথে ধন্যবাদ হামিম। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু পানি থাকায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হুমায়রা ফারুকী। ভোর থেকে ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে কর্মজীবী যারা তারা পড়েছেন এবং একই সাথে শিক্ষার্থী চরম ভোগান্তিতে। এই মুহূর্তে সড়কের কি চিত্র দেখছেন? এখনও দেখছি যে বৃষ্টি হচ্ছে, তো জানাবেন আপনার দৃষ্টিতে কি কি ভোগান্তি পেয়েছেন? সাথী, আপনি যেভাবে বর্ণনা করছিলেন যে কাল রাত থেকেই কিন্তু যেভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং খুব সকাল থেকেই যারা কর্মজীবী আছেন বা যারা শিক্ষার্থী আছেন তারা যখন বাসা থেকে বের হচ্ছেন নিজ নিজ কাজে পৌঁছানোর জন্য, তারা কিন্তু খুব বাজে ধরনের ভোগান্তিতে পড়ছেন। কারণ যানবাহন সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। আমি এখন এই মুহূর্তে আছি শেওড়াপাড়ায়। তো এখানে আমি আসার সময় যেটি দেখেছি, রাস্তায় কিন্তু বিভিন্ন যানবাহন বিকল হয়ে আছে। হ্যাঁ, আজ সকাল থেকে যেটি হয়েছে যে ভাড়াও কিন্তু রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, যানবাহনের যে ভাড়াগুলো সেগুলো কিন্তু অনেক বেশি চাচ্ছে তারা। আর তার সাথে যেটি হয়েছে যে আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি আসার সময়। তো তারা যেটি বলছেন যে অনেক স্কুলের কিন্তু পরীক্ষা আজ যেগুলো ছিল সেগুলো বাতিল করেছে, কিন্তু যারা কর্মজীবী আছেন তাদের ভোগান্তি কিন্তু চরমে। তারা কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় যেই যানজট সৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে কেন্দ্র করে, সেই যানজটের মধ্যে তারা আটকে পড়ছেন, এবং অফিসে পৌঁছানোর জন্য যেই যানবাহন প্রয়োজন, যেই পাবলিক ট্রান্সপোর্টগুলো, সেগুলোও কিন্তু ঠিকভাবে এখন পাওয়া যাচ্ছে না। আর এখন পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, এবং রাস্তার মোড়ে মোড়ে এমনভাবেই পানি জমে আছে যে এখানে হেঁটেও ঠিকভাবে পার হওয়া সম্ভব না।
আর ছোট শিশুদেরকে নিয়ে যারা বের হয়েছেন অভিভাবক, তাদের ভোগান্তির কথা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ এই শিশুগুলোকে নিয়ে আমি অনেককে দেখেছি যে মাথায় অভিভাবকরা একটা ছাতা হাতে নিয়ে কোনো রকম করে তারা পার হচ্ছেন রাস্তা। আবার এমন শিক্ষার্থীদেরকেও দেখেছি, মেডিকেল শিক্ষার্থী একজনের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছিল। তো তাকে দেখলাম যে রাস্তার আইল্যান্ডের উপর সে দাঁড়িয়েছিল, কিন্তু রাস্তা যে পার হবে ঠিক এতটাই পানি ছিল যে রাস্তা পার হতেও পারছিল না। তো এই মুহূর্তে আমি শেওড়াপাড়ার যেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি, আমার রাস্তার ঠিক উল্টা পাশেই কিন্তু অনেক পানি জমে আছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে বেশ যানজট ছিল এবং এই যানজটে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘ লাইনে আমি অনেককে দেখেছি বৃষ্টির মধ্যেও যানবাহন থেকে নেমে হেঁটে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তো সাথী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ভোগান্তির সর্বশেষ। পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনার মাধ্যমে জনদুর্ভোগের বিষয়গুলো আপনাকে আরও জানাবো। নিশ্চয়ই হুমায়রা, ধন্যবাদ। টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে চট্টগ্রাম শহরে। সেখানে রয়েছেন সহকর্মী মুজিবুল হক, তার কাছ থেকে জানবো বিস্তারিত। মুজিব, যেখানে সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা দেখা যায়, সেখানে টানা বর্ষণে শহরে জলাবদ্ধতা, একই সাথে বাঁশখানিয়া এবং সাতকানিয়ায় তো চরম দুর্ভোগ অবস্থা সেখানে দেখা দিয়েছে। তো জানাবেন যে এই সকল মানুষের, এই এলাকার মানুষের বাসিন্দারা কিভাবে আসলে তারা ভোগান্তি মোকাবেলা করছে এবং একই সাথে দুর্গম এলাকাগুলোতে প্রশাসন কিভাবে তাদের সহায়তা করছে, পরিস্থিতি সহ বিস্তারিত জানাবেন। সাথে প্রথমত নগরের জলাবদ্ধতা সম্পর্কে জানাতে চাই। আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়, ৫/১৬ বহর বলা যায় এই এলাকাটিকে, এবং এখানকার মানুষের মূলত এটি দীর্ঘদিনের একটি সমস্যা। সামান্য বৃষ্টিপাত হলে পরে এই পুরো জায়গাটাতে আসলে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় এই কাতালগঞ্জ ১৬ বহর এলাকা। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের একটি প্রভাব তো আছেই, পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে জোয়ার। কর্ণফুলী নদীতে যে জোয়ার, সেই জোয়ারের পানিও আমরা আসতে দেখছি। ফলে দুইয়ের যে প্রভাব, সেই প্রভাবে বন্দরনগরীর অধিকাংশ নিচু এলাকা, বিশেষ করে এই যে কাতালগঞ্জ, আগ্রাবাদ, সিডি আবাসিক, বহদ্দারহাটের কিছু জায়গা, শমশেরপাড়া, এই জায়গাগুলোতে মূলত জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন অফিসগামী মানুষের যাত্রার সময় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা যাচ্ছেন, অফিসগামী চাকরিজীবীরা যাচ্ছেন, তাদেরকে তীব্র ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে। যদিও চট্টগ্রাম শহরে এই যে জলাবদ্ধতা, সেটি নিরসনের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্প চলছে, প্রায় ১৪,০০০ কোটি টাকার 4টি মেগা প্রকল্প চলছে, কিন্তু এর সুফল আসলে কতটুকু পাওয়া যাচ্ছে সেটি এই পরিস্থিতি দেখে সহজেই অনুমান করা যাচ্ছে। যদিও দায়িত্বশীল যে সংস্থাগুলো আছে তারা বলছে প্রায় ৮০ থেকে ৯০% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু এর প্রভাব নগরবাসীর অভিযোগ তারা সেভাবে পাচ্ছেন না। এর বাইরে আপনি জানেন যে টানা যে বর্ষণ, সেই বর্ষণের ফলে চট্টগ্রামের প্রায় 7 থেকে 8টি উপজেলা প্লাবিত হয়েছে। সেই উপজেলাগুলোর বিস্তীর্ণ এলাকায় শত শত গ্রাম এখনও প্লাবিত রয়েছে। বিশেষ করে সাতকানিয়া এবং বাঁশখালীর কথা যদি বলি, সেই দুটি উপজেলায় হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী। সেই জায়গাগুলোতে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকেই আশ্রয়কেন্দ্রে, শেল্টার হাউসগুলোতে আশ্রয় নিয়েছেন। সেখানটাতে শুকনো খাবার এবং যে বিশুদ্ধ পানির যে সংকট, সেটি এখনও রয়েছে। তারা সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারিভাবেও বিভিন্ন উদ্যোগে সহায়তার দাবি তারা করেছেন, অর্থাৎ সরকারিভাবে যে সহায়তা তাদের কাছে পৌঁছাচ্ছে সেটি পর্যাপ্ত নয়। অর্থাৎ এই যে দুটি উপজেলা, সেই উপজেলাগুলোতে এই যে বন্যার প্রভাবে কিন্তু তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একদিকে যেমন তাদের বসত ভিটা থেকে শুরু করে গৃহপালিত প্রাণী, পশু, তাদের মাছের ঘের, চিংড়ির ঘের, লবণের চাষ, কৃষি জমি, সব কিছুই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। ফলে তার এই যে বৃষ্টি থামলে, জলাবদ্ধতা বা বন্যা কমলেও তাদেরকে আসলে বন্যা পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলা করে তাদের উঠে দাঁড়ানো, সেটি আরও অনেকটা বেশি কঠিন হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। যদিও সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যে সমস্ত জায়গায় দুর্গম জায়গায় জলাবদ্ধতা বা বন্যা তৈরি হচ্ছে, যেখানে ঘরবাড়ি এখনও ডুবে আছে, তাদেরকে আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন। পাশাপাশি সেই জায়গাগুলোতে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির যতটুকুই প্রয়োজন তারা আসলে পৌঁছানোর চেষ্টা করছেন। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে আসলে একটা নিরন্তর চেষ্টা করা হচ্ছে। যদিও সেই যে প্রয়োজন, সেই যে
ত্রাণের যে সরবরাহ সেটি পর্যাপ্ত নয় বলে স্থানীয়রা এবং ভুক্তভোগীরা কিন্তু অভিযোগ করছেন। সব মিলিয়ে চট্টগ্রামে নিশ্চয়ই জলাবদ্ধতার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এর বাইরে বন্যার পরিস্থিতি আমরা জানিয়েছি এবং সেখানকার মানুষের আসলে হাহাকার দুর্দশার আসলে কোনো শেষ নেই। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব। কুমিল্লার বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ, নগরীর বিভিন্ন এলাকার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, সামান্য বৃষ্টিতে যেখানে কুমিল্লার অলি গলে ডুবে যায়, সেখানে এই টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কেমন দুর্ভোগ বেড়েছে নগরবাসীর, আর এছাড়াও জানাবেন যে এই সমস্যার সমাধানের প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারী বর্ষণে আপনি যেমনটি বলেছিলেন, অলিগলিতে পানি জমে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা কুমিল্লা নগরীর একেবারে কাছে ধর্মপুর যেই খাদ্য গুদাম আছে, আমরা যদি দেখাতে চাই, এই খাদ্য গুদামটি ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতায় এখানকার যে 14টি খাদ্য গুদাম রয়েছে তার মধ্যে প্রায় সবগুলোই পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে এই জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন এই এলাকায় বিশেষ করে ধর্মপুর রেসকোর্স সহ এই এলাকায় এবং ছায়াবিতান আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলেই সেখানকার মানুষের জনদুর্ভোগ বাড়ে। এখানে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে কুমিল্লা জেলার বৃহত্তর এটি খাদ্য সংরক্ষণের জন্য এখানে 14টি খাদ্য গুদাম রয়েছে। এর মধ্যে জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে প্রায় 10টি খাদ্য গুদাম নষ্ট হয়ে গেছে, এখন মাত্র 4টি সচল আছে। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন, এখানে ডাবল লাইন প্রকল্প করা হয়েছে, সে প্রকল্পের কারণে এই ড্রেন না থাকায় এবং পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় এই অঞ্চলের মানুষ, শহরতলির রেসকোর্স, ধর্মপুর এবং ধর্মপুর ইউনিয়ন, এই অঞ্চলের মানুষ জলাবদ্ধতার মধ্যে বা বৃষ্টি হলে জলাবদ্ধতার মধ্যে তারা দুর্ভোগ পোহাতে এবং এই জলাবদ্ধতার কারণে তারা দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে এই খাদ্য গুদামটি যে খাদ্য শস্য নষ্ট হয় বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কুমিল্লা নগর কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য তারা এখানকার যে পানি নিষ্কাশন খালগুলো আছে সেগুলো পরিষ্কার অব্যাহত রেখেছেন। যেহেতু রেল লাইনের কারণেই এখানকার পানি নিষ্কাশনের যেই ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থাটা করা যাচ্ছে না, এই জন্য তারা পরিকল্পনা নিয়েছেন যেন এই জলাবদ্ধতা শীঘ্রই দূর করা যায়। তো এই ছিল সাথী কুমিল্লা থেকে আমার কাছে কুমিল্লার আবহাওয়া পরিস্থিতির খবর। ধন্যবাদ নাসির। সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। 95 বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একই সাথে বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদও ছিলেন। 2001 থেকে 2009 সাল পর্যন্ত 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা লগ্নের অন্যতম নেতা। এছাড়াও 2 বার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভাগে এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা। নির্বাচনের আগে ছিল নির্বাচনী জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি। বরিশালবাসীর নানা প্রত্যাশার কথা শুনেছিলেন তারেক রহমান। সময়ের পরিক্রমায় এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে যে শহর স্বাগত জানিয়েছিল একজন রাজনৈতিক নেতা হিসেবে, সেই বরিশাল এবার অপেক্ষায় প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার প্রথম বরিশালে সফর, এটা বরিশালবাসী আনন্দিত। আমরা সবাই অপেক্ষায় আছি কখন মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে আসবেন। আমরা তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে
কথা বলার সুযোগ পাবো। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসাহ উদ্দীপনা। ওয়ার্ড থেকে উপজেলা কিংবা মহানগর সব পর্যায়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকে আসছেন, আমাদের মাঝে আসছেন, এটা আমাদের জন্য ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি নয়। এটা আমি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবো না যে কি ধরনের আনন্দ আমাদের মধ্যে হচ্ছে। তৃণমূল পর্যায়ে নেতা নেত্রী যারা আছে সবাই খুব উৎফুল্লভাবে পথে আছে কবে 13 তারিখ আসবে। তাকে বরণ করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন বেশ তৎপর, তারা কাজ করছেন। আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবককে বরণ করার জন্য আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। সোমবার গৌরনদীর বাটাজোর এবং নগরের 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় দুটি বৃক্ষরোপণ কর্মসূচি ও দলের সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদেরকে আমরা সেভাবে নির্দেশ দিয়েছি যে আনন্দ উল্লাস আমাদের জন্য একটু সংযমের ভিতরে থাকুক এবং সর্বস্তরে মানুষ যেন নেতাকে একটু দেখতে পারে, যেভাবে হোক, যেই প্রান্ত থেকে হোক। দক্ষিণ অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। আমরা দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অঞ্চলকে বেছে নেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বরিশালবাসীরা সবার মধ্যে একটা সুখের আমেজ বয়ে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। সিকিউরিটি কনসার্ন যেগুলো আমরা সেগুলো রেখেছি, আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আগামী 13 জুলাই এই শিল্পকলা একাডেমিতে বসবে বিএনপির সাংগঠনিক সভা, যেখান থেকে এ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সরকারের উন্নয়ন ভাবনা নিয়ে আসতে পারে নতুন দিক নির্দেশনা। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদেরও দৃষ্টি থাকবে এই সভার উপর। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। চীনের সাথে 2+2 সংলাপ কোন পদ্ধতিতে এগোবে তা এখনও ঠিক হয়নি। তবে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চীনমুখী হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে, যদিও একই সংলাপ তুরস্কের সাথেও আছে বাংলাদেশের। চীনের সাথে 2+2 সংলাপ নিয়ে আলোচনা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য নতুন। জাপান অনেকদিন ধরে এই কাঠামো ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে এই যৌথ সংলাপ কাঠামো রয়েছে। মূলত দুই দেশের 2 জন করে 4 জন নীতি নির্ধারক বা উচ্চ পর্যায়ের কর্মকর্তার আলোচনা বা বৈঠককেই এই সংলাপ বলে। বাংলাদেশ চীনের ক্ষেত্রে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে যৌথ আলোচনার যে বিষয়টি তা বাংলাদেশের কূটনীতিকে চীনমুখী করছে কিনা এই প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কাছে। তাদের উত্তরে রয়েছে ভিন্নতা। চীনমুখী আমরা হয়েছে, ঝুঁকে পড়া বলতে আমি জানি না কি বোঝায়। চীনমুখী আমরা অবশ্যই হয়েছে, বোঝাই যাচ্ছে চীনমুখী হয়েছি এবং তার যৌক্তিক কারণও আছে। চীনমুখী হচ্ছে কারণ চীনের কাছ থেকে আমাদের এই মুহূর্তে পাবার অনেক কিছু আছে। চীন আমাদের এই মুহূর্তে যা যা দিতে পারবে সেটা অন্য কোনো রাষ্ট্র দিতে পারবে না। আর রাষ্ট্রের আচরণ আসলে তাড়িত হয় বা চালিত হয় জাতীয় স্বার্থের দ্বারা। না, সেটা হবে না, কারণ হচ্ছে একই জিনিস যেহেতু টার্কি বা যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর সাথেও আছে। আমার মনে হয় বাংলাদেশ ওই কাঠামোর দিকেই যাওয়াটাই মানে উত্তম, কারণ বাংলাদেশ আমি মনে করি না যে কোনো একটা দিকে ঝুঁকে যাওয়া তা সম্ভব। যেহেতু প্রতিরক্ষার বিষয়টি 2+2 সংলাপে যুক্ত, তাই নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলো আরও ভালোভাবে খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তারা। বাংলাদেশের নেট সিকিউরিটি রিসিভার হওয়াটা সহজ, আমরা হয়তো প্রোভাইডার হতে পারবো না কারণ আমাদের সেই সক্ষমতা নেই, কিন্তু নেট সিকিউরিটি রিসিভার হওয়া সম্ভব সব দেশের সাথে সম্পর্ক রেখে। এটা আন্তর্জাতিক কূটনীতিতে একটা স্বীকৃত পন্থা। সামরিক যে সম্পর্ক বা প্রতিরক্ষা সম্পর্ক এবং কূটনীতিক সম্পর্ক, এটাকে আপনি আলাদা করতে পারেন না। দুটো একটা ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসি, এগুলো একটা একটার সাথে সম্পৃক্ত, খুবই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রয়েছে। তবে তুরস্ক এবং চীন দুই দেশের সাথেই একই কাঠামোতে এই সংলাপ চলবে নাকি ভিন্ন হবে তা এখনও স্পষ্ট করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গাইবান্ধায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, বসত ভিটা ও বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। সর্বস্ব হারানোর আশঙ্কায় ঘরবাড়ি সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন নদীপাড়ের মানুষ। ভাঙছে নদীর পাড়, গৃহহীন হচ্ছে নদীপাড়ের বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় অনেক পরিবার ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
নদ নদীর পানি উঠানামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিস্তা ও ব্রহ্মপুত্র যমুনা তীরবর্তী জনপদ। তিস্তার ভাঙনে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, চণ্ডীপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও অসংখ্য বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং স্থানীয় বাঁধ। বন্যা এলে কত সমস্যা, গরু ছাগল নিয়ে অসুবিধে, খাওয়া দাওয়ার অসুবিধে। ভয় তো থাকি, ঘুম হয় না, কখন তল ফাঁকে ভাঙ্গিয়ে শস্য দিয়ে তলি যাই। খালি বালু দিয়ে বস্তা দিয়ে বাঁধিলে হবে না, বুলটার দিয়ে অঙ্গের বাঁধি দিয়ে অনেক। টানা বৃষ্টি ও নদীর পানি বাড়ায় পাট, তিল, বিভিন্ন ধরনের শাকসবজি সহ প্রায় 119 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষক পড়েছেন চরম অনিশ্চয়তায়। দুটো পয়েন্টে এরকম ভাঙতেছে এবং ভাঙন আর দিন বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে ভাঙন চলতে থাকলে এলাকা পুরাই বিলীন হবে। ডিসি খালি দেখে গেলে তো হবে না, নদীটা বাঁধে দিতে হবে, তো খালি দেখলে তো হবে না। আমরা সুস্থভাবে কাজ চাই এখানে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। বন্যার আশঙ্কা থেকেই আমরা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রেখেছি এবং সরকারের বরাদ্দগুলো রয়েছে এবং শুকনো খাবার থেকে ধরে আমাদের যে ত্রাণ এবং অন্যান্য যে কার্যক্রম এগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতি বছরের মতো এবারও নদী ভাঙনের নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে গাইবান্ধার হাজারো মানুষের। অস্থায়ী প্রতিরোধ নয়, নদী ভাঙনের স্থায়ী সমাধানই এখন নদী পাড়ের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। ডিবিসি নিউজ ডেস্ক। রূপের নদীখ্যাত জাদুকাটা এখন আতঙ্কের আরেক নাম কালাবাহিনী। ড্রেজার দিয়ে তীরের বালু উত্তোলন করায় নদী গর্ভে বিলীন হচ্ছে উর্বর জমি, বসতভিটা। বাহিনীর দৌড়াতে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। বাধ্য হয়ে ভিটামাটি ফেলে এলাকা ছাড়ছে অনেক পরিবার। ভুক্তভোগীদের দাবি, এ বিষয়ে মুখ খুলে নির্যাতন আর মামলার মুখোমুখি হতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জাদুকাটা নদী। প্রায় 3 দশক আগে ভূমিহীনদের পুনর্বাসনে জাদুকাটা নদীর তীরে গড়ে তোলা হয়েছিল ঘাগটিয়া আদর্শ গ্রাম। নদী তীরের উর্বর জমি ছিল গ্রামবাসীর জীবিকার প্রধান অবলম্বন, কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র প্রায় অতীত। এই নদী ঘিরেই এখন আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। ইজারা নিয়ে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, কবরস্থান, রাস্তাঘাট। যারা করতেছে এরা তো আইন প্রশাসন আছে, তারা জানে চুরাই বাদে চালায়, যারা চালায় এরা তো তোমার বর্তমান আমরা নাম কোয়া যেত না। খাইতে খাইতে এখন বর্তমানে মানুষের বাড়ি ঘর খাইতেছে, কিন্তু আমরা কথা বললে চলতে পারি নাই, নিরাপত্তা নাই আমাদের জানের। স্থানীয়দের দাবি, প্রথমে ইজারার অজুহাতে কেটে নেওয়া হয় ফসলি জমি। একের পর এক ড্রেজার মেশিন দিয়ে মাটি বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘরও। আর এসব অপকর্মের নেপথ্যে আসছে কালাবাহিনীর নাম। তাদের দৌরাত্মে গ্রাম জুড়ে থমথমে পরিবেশ। অধিকাংশই রাজি নন ক্যামেরার সামনে কথা বলতে। ভুক্তভোগীদের দাবি, কালাবাহিনীর বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে নির্যাতন, দেখানো হয় মামলার ভয়। তাই অনেকেই শেষ সম্বলটুকু নামমাত্র দামে বিক্রি করে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এরাটা বেচছে, এটা ভাঙছে, এটা বাংলা আছে, এটা ভাঙবো না তো না, এরাও বিকে দালাইছে, এরাটা বেচতে গা হেরাটাও বেচছে। জায়গা রোড থেকে লাগাই অনুমান 3 ফরমত হইব, তাই থেকে মানুষ আসে এখানে জায়গা কিনে। আমার সাথের বাড়ি বিশালায়, আমার বাড়িকে থাকবো, থাকতো না বললে আমিও সেফ লাগাই, আমিও বেশি খাই, কোনো সমস্যা নেই। কালাবাহিনীর অন্যতম ব্যক্তি বাদাঘাট ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহিদ হোসেন রানু। এমন দাবি এলাকাবাসীর। আসলে রানু মেম্বার বুঝলি, নেতারার লগে চলে, সুনামগঞ্জের নেতারাও আছে, আমার তাইপুরের নেতারা আছে, গাগদের নেতারা আছে, সব নেতারা এর কথাই কয়, পুলিশ প্রশাসন সব এরার কথাই কয়। অভিযোগ অস্বীকার করে মোশাহিদ বলছেন, এ কর্মকাণ্ডে জড়িত অনেক প্রভাবশালী ইজারাদারদের প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন হয় দাবি তার। ধরুন প্রভাবশালীর মাঝে আমি একজন, আমার মতো প্রভাবশালী যারা আরও অনেক আছে। আর এখন যদি আপনি এখানে বাধা দেন, যারা ইজারাদার আছে খুব বাধা দেন কেন? আমি জানাচ্ছি আপনি বাধা দেওয়ার কে, তখন আপনার নামে মামলা। তবে ইজারাদারদের দাবি, বিষয়টি জানিয়ে গত 2 মাস জেলা প্রশাসনকে অন্তত 10টি চিঠি দেওয়া হয়েছে। এই পারখাটা বন্ধের লাগি আমরা দুজন এই ডিসি বরাবর আবেদন করছি, মনে হয় কমপক্ষে 10টা, হ্যাঁ, এই 2 মাসের ভিতরে। শর্ত অনুযায়ী নদী ও আশপাশের এলাকার সুরক্ষার দায়িত্ব ইজারাদারদের। তারা কার্যকর ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। দিচ্ছেন ব্যবস্থা নেয়ার নানা আশ্বাস।
আমি বলেছি যে দায়িত্ব আপনারা নিতে পারেন না, করতে পারেন না, সেটি কেন নিয়েছেন? এত দুর্গম, এত দূরবর্তী, সেখানে বেসিক্যালি সার্বক্ষণিক ওইখানে যদি কোনো টহল না থাকে, তাহলে বেসিক্যালি এই অবৈধ বালু যে উত্তোলন বা এই যে ড্রেজার মেশিনের প্রয়োগ কিংবা ওই যে নদীর পার কাটা, এগুলো আসলে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব না। ইজারাদারকে তার করণীয় বর্জনীয় সম্পর্কে ইজারা যারা প্রদান করেছেন তারা কার্যকর ব্যবস্থা করলে কিন্তু আপনার 80% এই বালু মহলের শৃঙ্খলা একদিনে ফেরাবে। প্রশাসনের আশ্বাস মিললেও কবে থামবে অবৈধ বালু উত্তোলন আর কবে শেষ হবে ভাঙন, সেই প্রশ্ন নদী তীরের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।